আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেনা সদরের যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল। আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম। সরকারের যে নানান ধরনের বিতর্কিত পদক্ষেপ, নির্বাচনকে কেন্দ্র করে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে। সেনা প্রধানের নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে সেনা প্রধান সহ আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যেই বক্তব্যগুলো এসেছে, আমি আপনাদের সামনে সেগুলো একে একে বলছি। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে। সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো করিডোর দিতে দেয়া হবে না। এই ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো, তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে, দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে। কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং নির্বাচন বিষয় যেটি বলা হয়েছে, বরাবরই তিনি যেটি বলে আসছেন, সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন। তিনি বলেছেন যে অবশ্যই 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, একজন কমান্ডিং অফিসার, এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেওয়া হবে না। খুবই টাচি একটা বক্তব্য। মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী। সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা, তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন। সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান, সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম। সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকারের এই ধরনের আচরণের জন্যই তো মানুষ বসে আছে। যে একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল। এবং সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে, যে টাইম পাস করা হচ্ছে, এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে, কোনো সংস্কার হবে না। এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে। মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না, বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না? কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো বিশেষ গোষ্ঠীর সহযোগিতায়, সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না? এই প্রশ্ন তো অগণিত মানুষের, আমার মনেও ছিল। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল, আমি এর আগের কন্টেন্টেও বলেছি, সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক, শেষমেশ জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে। সেটাই দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম আপাতত। এবং
আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয়, এবং আমরা আশা করব সরকারকে, যারা সরকারের একটি বিশেষ অংশ, পুরো সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে, অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে, আমরা চাইব তাদের শুভবুদ্ধির উদয় হোক। দেখুন, আমি বারবার যতবার হতাশার কথা বলি, সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি, যতই খেলা হোক, যা কিছুই হোক না কেন, শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে ভুলুণ্ঠিত করা যাবে না। মানুষের যে চাওয়া, বাঙালির হাজার বছর যে সংগ্রাম, যে ইতিহাস, এগুলোকে পারমিট করে না। হয়তো অনেক ধরনের সংঘাত, সংঘর্ষ, রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে, এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো, সেগুলোই বাস্তবায়ন হয়েছে। এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন ছিল, এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো, যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে, যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। যাই হোক, যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার, যে কি হতে যাচ্ছে, কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো পক্ষ দাঁড়িয়ে যায়, নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না। আবারও বলি, দিন শেষে এগুলো টিকবে না। অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে, উদ্ধার হতে পারে। আরেকটি কথাও সবসময় বলি যে এই দেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি। এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে। কিন্তু তারপরেও সত্য কথা, জনগণই শেষ কথা। এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে। জনগণ যদি আবার সত্যি সত্যি আত্ম উপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, কেউ কিছু করতে পারবে না। স্যালুট সেনা প্রধানকে, স্যালুট সেনাবাহিনীকে। দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে। মুখে মুখে আলোচনার জন্য নানান ইস্যু থাকলেও একটি কমন ইস্যু মানুষের মুখে মুখে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে সারা মাস ধরে। তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। তিনি তার ক্ষমতার দাপট শো করার জন্য বিভিন্ন ইস্যুতে এমন অনধিকার চর্চা নিয়ে কথা বলেন, যাতে করে সরকার সহ বিভিন্ন মহল রীতিমতো বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়ে। তিনি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র? এই প্রশ্ন অনেকদিন ধরে করছি, অনেকেই করছেন। এই মুহূর্তে এসে সেই প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে তুললেন সিনিয়র সাংবাদিক, নিউ এজের সম্পাদক নুরুল কবির। তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময় জনাব শফিকুল আলম কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এবং এই দাবি শুধু নুরুল কবিরের নয়, দীর্ঘদিন ধরেই এটি উচ্চারিত হচ্ছে। সাংবাদিক নুরুল কবির তার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে তিনি বলছেন, যদি শফিকুল আলম সরকারের মুখপাত্র হন, যেমনটি তাকে দেখে মনে হয়, তাহলে অধ্যাপক ইউনূস এবং তার মন্ত্রিসভার সব সদস্যকে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল এবং ধারা সম্পর্কে জনাব শফিকুলের ঘন ঘন আপত্তিকর মন্তব্যের দায়িত্ব নিতে হবে। অর্থাৎ তিনি যদি সরকারের স্পোকসম্যান হিসেবেই কথা বলে থাকেন, বিভিন্ন ইস্যুতে যেসব উল্টাপাল্টা মন্তব্য করছেন, তাহলে তার দায়িত্ব সরকারের অন্য সব উপদেষ্টা এবং অবশ্যই প্রধান উপদেষ্টার। খুবই যৌক্তিক মন্তব্য সাংবাদিক নুরুল কবিরের। এবং শফিকুল আলম, যেটি শোনা যায়, সরকারের মধ্যে তিনি নিজের একটি ক্ষমতার বলয় তৈরি করেছেন। তার কারণে সরকারের কোনো উপদেষ্টাও কাজ করতে, নিজস্ব দপ্তরে কাজ করতেও দ্বিধাবোধ করছেন, বিড়ম্বনা বোধ করেন। এবং তিনি যে যথেষ্ট ক্ষমতার অধিকারী, তা তো তার কথাবার্তাতেই বোঝা যায়, হাবভাবে বোঝা যায়। তবে একটা বেলাতে তিনি মিউ করেন। শব্দটা শুনতে খারাপ লাগতে পারে, বাস্তবতা যেটি আমরা দেখেছি, বলতে বাধ্য হচ্ছি।
ছাত্র সমন্বয়কদের কোনো ক্ষেত্রে বা জাতীয় নাগরিক পার্টি এদের বিষয়ে কোনো কথা বলতে গেলে খুব সফটলি বলেন। তার মানে কি? মানে তিনি এটুকু জানেন যে তাদেরকে ম্যানেজ করতে পারলে সবকিছুই করা সম্ভব, বিষয়টি তাই। এর আগেও মন্তব্য করেছে নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে, বা তার যে পদ ছিল যে মন্ত্রণালয়ে, পদত্যাগ করার পরে তো আর তিনি সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন, তাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেন এবং তিনি এমন সব কথা বলেন যার কারণে মানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। আবারও আমরা দেখে আসছি তার কারণে সরকার এবং রাজনীতির বিভিন্ন পরিবেশ বা রাজনৈতিক দলগুলো নানান সময় বিব্রতকর অবস্থা পড়ছে। কি কারণে? কি তার এমন ক্ষমতা? তাকে কি কোনো অফিসিয়াল ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের মুখপাত্র হিসেবে? প্রধান উপদেষ্টা প্রেস সচিব হলে তো আমরা এতদিন যা দেখে এসেছি যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যগুলো সেগুলো তিনি সাধারণ মানুষের কাছে কনভে করবেন সাংবাদিকদের মাধ্যমে। এবং আবার বলি, এর আগে এ দেশের আর কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কোনো প্রেস সচিবকে এমনটা দেখা যায়নি। তিনি কোথায় না আছেন, সব বিষয়ে তিনি কথা বলেন। বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে যখন ব্রিফিং হবে তখনই তিনি সেখানে, যখন বিডার চেয়ারম্যান ব্রিফ করবেন সেখানেও তিনি তার পাশের চেয়ারে, যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিফ করবেন তখনও তার পাশের চেয়ারে। অদ্ভুত একটি বিষয়। যখন করিডোর নিয়ে কথা হবে তখন তিনি ব্রিফ করবেন, যখন বন্দর নিয়ে কথা হবে তিনি সরকারের উদ্দেশ্য লক্ষ্য এগুলো নিয়ে কথা বলবেন। কি কারণে? কি কারণে তাকে এই কথাগুলো বলতে হয়? এবং বলছিলাম যে সরকারকে মাঝে মধ্যে বিপদের মধ্যে পড়তে হয়, বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এর আগে আমরা দেখেছি বিমস্টেক সম্মেলনে ভারত এবং আমাদের সরকার, দুই সরকার প্রধানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, সে বিষয়ে তিনি আগ বাড়িয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, মন্তব্য করলেন। তিনি দেশে এসে সাংবাদিকদের সামনে ব্রিফ করলেন নরেন্দ্র মোদী কতটা গুরুত্ব দিয়েছেন, নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি করতে চান তিনি দেখিয়ে দেবেন। তার পরবর্তীতে সরকারকে বিপদের মুখে পড়তে হলো। ভারত তো লাফিয়ে পড়লো তার এই মন্তব্যের পরে। একই অবস্থা আমরা দেখলাম প্রধান উপদেষ্টার কাতার সফরের ক্ষেত্রেও। সেটাতে কোনো রাষ্ট্রীয় সফর ছিল না, অথচ তিনি আগ বাড়িয়ে এটিকে রাষ্ট্রীয় সফর প্রমাণের জন্য কত কি বলার চেষ্টা করলেন। কাতার সফরে গিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে একইভাবে সাংবাদিকদের সামনে নানান ইস্যুর কথা বলছিলেন। আবার তিনি দেশে এসেও কত ধরনের কথা বললেন, ফেসবুক স্ট্যাটাস দিলেন যে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। কোন ধরনের সংবর্ধনা দেওয়া হয়েছে সেগুলো আমরা তো জানি, এই বিষয় নিয়ে কথা বলেছি, আর নতুন করে কিছু বলার নেই। তিনি এমন ভাবে সারা মাস সারা বছর ধরে কথা বলে যাচ্ছেন যেন রাজনৈতিক দলের মাধ্যমে গঠিত একটি নির্বাচিত সরকারের তিনি মুখপাত্র, নিজেকে ওবায়দুল কাদের মনে করেন। আমরা অন্তত গত 15.5 বছর আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বা সরকারের মুখপাত্র হিসেবে ওবায়দুল কাদেরকে তো দেখেছি সব বিষয়ে কথা বলতে। তিনি নিজেকে ওবায়দুল কাদের মনে করেন। ওবায়দুল কাদেরকে তো তাও কেউ না কেউ দায়িত্ব দিয়েছিলেন সব বিষয়ে কথা বলার জন্য, সরকারের মুখপাত্র হিসেবে রোল প্লে করার জন্য শেখ হাসিনা দিয়েছিলেন। শফিকুর আলমকে এই ধরনের রোল প্লে করার জন্য দায়িত্বটা কে দিয়েছে? তিনি একটা অনির্বাচিত সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব হয়ে যেভাবে রাজনৈতিক দলগুলোকে আক্রমণাত্মক সুরে কথা বলছেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বললেন কদিন আগে একটি টেলিভিশনে যে বাম দলগুলো দেশকে বনসাই করে রাখার চেষ্টা করছে, মানে দেশকে আর উন্নতির পথে যেতে দিতে চায় না, একটা লিমিটেড জায়গায় দেশকে রেখে দিতে চায় দলগুলো। কত আপত্তিকর একটি মন্তব্য। তিনি নতুন ফতোয়া দিলেন যে এই সরকার যা ইচ্ছে মানে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারও তো সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা বাদ দিয়ে, কিংবা সংসদকে পাশ কাটিয়ে। এখন তো না সংসদ নেই, রাজনৈতিক দলগুলো তো আছে, সাধারণ মানুষ তো আছেন, মানে যেমন ইচ্ছে তেমন সিদ্ধান্ত নেবেন। এই যে কথাবার্তাগুলো তিনি বলছেন সরকারকে রীতিমতো একেবারে তুমুল বিতর্কের মধ্যে তিনি মুহুর্মুহু ফেলছেন। অতএব সাংবাদিক নুরুল কবির শফিকুল আলম সম্পর্কে যে মন্তব্যটি করেছেন যে প্রধান উপদেষ্টাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, সরকারকে ক্লিয়ার করতে হবে যে তিনি কোন দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দলগুলো এখন বলা শুরু করেছে শফিকুল আলমের নানান ধরনের অযাচিত মন্তব্যে তারা ক্ষুব্ধ। অতএব যা ইচ্ছে তাই করে যাবে আর সরকারও চুপ করে থাকবে, এমনটি হতে পারে না।